হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন পর আমি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি এখানে আলোচনা করব ক্লাস 10-এর জীবনবিজ্ঞান বই নিয়ে। তো চ্যাপ্টার ওয়াইজ আমি এখানে আলোচনা করব, এক একটা চ্যাপ্টার আমি গুছিয়ে বুঝিয়ে দেবো তোমাদেরকে, এবং সেখান থেকে কী কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকবে সেগুলিও আমি বলে দেবো। তো তোমরা যারা ভালোভাবে পরীক্ষার জন্য তৈরি হওনি, আমার সাথে এগিয়ে চলো, এবং যারা ভালোভাবে পড়াশোনা করেছো তারা আবার রিভিশন করে নাও। তো চলো, প্রথমেই আছে দেখো 1 নম্বর চ্যাপ্টারে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। যারা এবছর 2026-এ মাধ্যমিক দেবে তারা খুব ভালোভাবে এই সহজ সাবজেক্টটিকে আরও সহজভাবে পড়ে নাও। তো চলো এরপর আমরা আলোচনা শুরু করি। তো দেখো, প্রথমে কি আছে দেখো না, সূচনা। তো দেখো, এখানের মধ্যে যেটি আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, এখানে আছে যেটা উদ্দীপক, যে উদ্দীপকটা কি। তো এখানে দেখো নিচে এখানে সংবেদনশীলতা আর এখানে উদ্দীপকের এখানে সংজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা এটা খাতায় তুলে না, এটা ভালোভাবে মুখস্থ করে নাও। সংবেদনশীলতাটা কি না, উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। আর উদ্দীপক হচ্ছে যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং সাড়া প্রদানে সাহায্য করে তাকে উদ্দীপক বলে। যেমন তাপ, আলো, বাতাস ইত্যাদি হলো বাহ্যিক উদ্দীপক এবং হরমোন হলো অভ্যন্তরীণ উদ্দীপক। এরপর দেখো, এখানে আরেকটি কোয়েশ্চেন দেখা রয়েছে, যে এখানে আছে যে ক্লামাইডোমানাস, ভলভক্স, ডায়াটম, এগুলো হচ্ছে গমনে সক্ষম উদ্ভিদের নাম। তাহলে তোমাদেরকে যদি বলে যে গমনে সক্ষম দুটি উদ্ভিদের নাম লেখো, তাহলে সেটা হবে ক্লামাইডোমানাস, ভলভক্স, আবার হবে ডায়াটম ইত্যাদি। তো এখানে আমরা এই পেজে এই 2-3টে কোয়েশ্চেন ছিল, এরপর আমরা পরের পাতা আলোচনা করব। তো দেখো, এরপর আছে যে চলন ও গমনের সংজ্ঞা। তো দেখো, এখানে চলনের সংজ্ঞা অনেক সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে, তোমরা খাতায় তুলে নিতে পারো। আবার গমনেরও সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে এই যে চ্যাপ্টার ওয়াইজ আমি কোয়েশ্চেন আনসারগুলো করাচ্ছি, সমস্ত কোয়েশ্চেনগুলি আমি একটা পেজে তুলে তোমাদেরকে সেন্ড করব। এই ভিডিওর মধ্যেই সেই পেজটা আমি শেয়ার করে দেবো তোমাদেরকে। তোমরা সে সমস্ত কোয়েশ্চেনের আনসার খাতায় করে এবং সেগুলি ভালোভাবে মুখস্থ করবে, এবং আমার সাথে ভালোভাবে এগিয়ে চলো। তোমাদের জীবনবিজ্ঞানের 80% মার্কস এখান থেকে চলে আসবে যদি আমার ভিডিও অনুসারে তোমরা পড়াশোনা করো। তো এই চ্যাপ্টারের সব কোয়েশ্চেন আমি একটি খাতায় তুলে তোমাদেরকে দেব। তো দেখো, প্রথমে আলোচনা করে নিই। তাহলে এখানে চলন ও গমনের সংজ্ঞা হয়ে গেল। এরপর দেখো এখানে কি বলছে না, লজ্জাবতী লতার পাতা স্পর্শ করা মাত্র পাতা মধ্যস্থ রসস্ফীতি চাপ কমে যাওয়ায় পত্রগুলি নুয়ে পড়ে। তো এটা কি ধরনের চলন? তো দেখো, লজ্জাবতী লতার পাতাগুলি যে চলন দেখা যায় সেগুলি হচ্ছে একটি সিসমোনেস্টিক চলন। তো এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে লজ্জাবতী লতার পাতা স্পর্শ করলে পাতাগুলি নুয়ে পড়ে, এটি হচ্ছে সিসমোনেস্টিক চলন। আবার বনচাড়াল উদ্ভিদের পরিণত কোষের রসস্ফীতি হ্রাস ও বৃদ্ধির ফলে বনচাড়াল উদ্ভিদের 3টি অনুফলকের দুই পাশের অনুফলক দুটি পর্যায়ক্রমে ওঠানামা করে, তাহলে এটা হচ্ছে প্রকরণ চলন। তাহলে এখানে কোয়েশ্চেন হতে পারে যে লজ্জাবতী গাছে কোন চলন দেখা যায়, সেটা হচ্ছে সিসমোনেস্টিক চলন। আর এখানে যেটা ছিল বনচাড়াল উদ্ভিদ, বনচাড়াল উদ্ভিদের কোন চলন দেখা যায়, সেটা হচ্ছে প্রকরণ চলন। এই দুটি কোয়েশ্চেন, ঠিক আছে। এরপর দেখো, এখানে আছে আচার্য জগদীশচন্দ্র বসুর উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কার। তাহলে এখানে বিশিষ্ট বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু মহাশয় উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত ঘটনাগুলি পরিপ্রেক্ষিতে প্রমাণ করেন, ঠিক আছে। তাহলে যে উদ্ভিদের চলন দেখা যায় সেটি জগদীশচন্দ্র বসুই প্রথম প্রমাণ করেন, ঠিক আছে। তাহলে এখানে আর কিছু বিশেষ দেখার নেই। এরপর দেখো, আমরা এই পেজে চলে আসছি। তো দেখো, এখানে আছে উদ্ভিদের চলন, এটা আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। তো দেখো, এখানে উদ্ভিদের চলনের প্রকারভেদ দিয়ে দেওয়া আছে। উদ্ভিদের চলনকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। আবার ট্যাকটিক চলনকে আবিষ্ট চলনও বলা হয়, আবার ট্রপিক চলনকে দিক নির্ণীত চলন বলা হয়, ও ন্যাস্টিক চলনকে ব্যাপ্তি চলন বলা হয়। এখানে দেখো ট্যাকটিক চলনের সংজ্ঞা দেওয়া আছে। ট্যাকটিক চলন কি না, আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলে। তাহলে এখানে উদ্ভিদ কী করছে, স্থান পরিবর্তন করছে, ঠিক আছে, আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ প্রভৃতির সাহায্যে বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলে। তাহলে ট্যাকটিক চলনে কি হয় না, উদ্ভিদের স্থান পরিবর্তন হয়, এটা ট্যাকটিক চলনের একটি বৈশিষ্ট্য, ঠিক আছে।
তাহলে দেখো ট্যাকটিক চলনের আবার এখানে ভাগ দেওয়া আছে না ফটোট্যাকটিক চলন। সমগ্র উদ্ভিদদেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে, মানে কোনো আলোর আকর্ষণের প্রভাবে আলোর দিকে যায়, তাহলে আলোর অভিমুখী দেখো এখানে বলে দিয়েছে, সেটা হচ্ছে আলোক অভিমুখী চলন। যেমন কতিপয় শৈবাল, যেমন হচ্ছে ক্লামাইডোমানাস, ভলভক্স, ঠিক আছে। তাহলে এগুলির মধ্যে কোন চলন দেখা যায় না? ফটোট্যাকটিক চলন। আর এই ক্লামাইডোমানাস ও ভলভক্স হচ্ছে গমনে সক্ষম উদ্ভিদ, ঠিক আছে। আবার এখানে দেখো, আবার এখানে দেওয়া হচ্ছে ছোট্ট করে লেখানো আছে একটি বক্সের মধ্যে যে কেমোট্যাকটিক চলন। মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, একে কেমোট্যাকটিক চলন বলে। তাহলে এই সংজ্ঞাগুলি তোমরা ভালোভাবে মনে রাখো এবং বুঝে নাও। ফটোট্যাকটিক চলনটা কি না? আলোর উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে, ঠিক আছে, যেমন ক্লামাইডোমানাস ও ভলভক্স, ঠিক আছে। আবার দেখো এখানে 2 নম্বর আছে না ট্রপিক চলন ও বা দিক নির্ণীত চলন, ঠিক আছে। তাহলে উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন বলা হয়, ঠিক আছে, উদ্দীপকের উৎসের দিকে। তাহলে এটা হচ্ছে এর সংজ্ঞা। তাহলে দেখো এখানে ট্রপিক চলনের প্রকারভেদ। প্রথমে কি আছে দেখো, ট্রপিক চলন প্রধানত 3 প্রকারের: ফটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন ও জিওট্রপিক চলন। তাহলে ফটোট্রপিক চলন বা আলোকবৃত্তি চলন, দেখো এখানে বলা দেওয়া হচ্ছে ফটোট্রপিক মানে আলোর উৎসের দিকে। দেখো উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে আলোকবৃত্তি বা আলোকবর্তী চলন বা ফটোট্রপিক চলন বলে, মানে আলোর দিকে যখন গতিপথ অনুসারে হয়, ঠিক আছে। এই দেখো এই যে পুরো পেজটি আছে এটা তোমাদেরকে ভালোভাবে বুঝে পড়ে নিতে হবে, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে যে ট্রপিক চলন আছে তারা ট্রপিক চলনের সংজ্ঞা সহ এর প্রকারভেদ আলোচনা করতে বলা হয়। তাহলে প্রকারভেদ এর 3টে ভাগ আছে, যে ফটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন ও জিওট্রপিক চলন। এই 3টে তোমাদেরকে ভালোভাবে উদাহরণ সহ লিখতে হবে ট্রপিক চলনের সংজ্ঞা সহ, ঠিক আছে। তাহলে এখন যে আমি বললাম এই পেজটা, এই পুরো পেজটা তোমাদেরকে ভালোভাবে বুঝে পড়ে নিতে হবে। দেখো তোমরা খাতা তুলে নিতে পারো, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। তাহলে দেখো প্রথমে কি আছে না, উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা আলোকরশ্মির সঙ্গে সমান্তরালভাবে বৃদ্ধি পায়। উদ্ভিদের যে কাণ্ড আছে, এই যে এখানে ছবি দেখতে পাচ্ছ তোমরা, এই যে কাণ্ডটা, এটা কি হয় না আলোকরশ্মির দিকে সমান্তরালভাবে বৃদ্ধি পায়, তাই কাণ্ড ও শাখাকে অনুকূল আলোকবর্তী বলে। মূল, এখানে যে মূলটা আছে, মূলটা কি হয় না আলোক উৎসের বিপরীত দিকে, আলো আছে ওই দিকে আর মূলটা এই দিকে বৃদ্ধি পায়, তাই একে কি বলা হয়? প্রতিকূল আলোকবর্তী বলে। অপরপক্ষে উদ্ভিদের পাতা আলোক রশ্মির সঙ্গে তির্যকভাবে বৃদ্ধি পাওয়ার পাতাকে তির্যক আলোকবর্তী বলে। দেখো তির্যকভাবে বৃদ্ধি পাচ্ছে তাই একে তির্যক আলোকবর্তী। তাহলে দেখো এখানে তোমরা নিজেই লিখতে পারবে যে উদ্ভিদের যে কাণ্ড আছে সেটি আলোক উৎসের সমান্তরালভাবে বৃদ্ধি পায়, তাই কাণ্ড ও শাখাকে অনুকূল আলোকবর্তী বলে। মূল আলোক উৎসের বিপরীত দিকে অগ্রসর হয়, তাই মূলকে প্রতিকূল আলোকবর্তী বলে। অপরপক্ষে উদ্ভিদের পাতা আলোক রশ্মির সঙ্গে তির্যকভাবে বৃদ্ধি পাওয়ায় পাতাকে তির্যক আলোকবর্তী বলে। দেখো এখানে 3টে জিনিস তোমরা বুঝে গেছো। তাহলে এরপর দেখো 2 নম্বরে কি আছে, এখানে এতটা লিখলেই একটা পয়েন্ট হয়ে যাবে। এবার 2 নম্বর পয়েন্টে আছে হাইড্রোট্রপিক চলন বা জলবৃত্তি চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে জলবৃত্তি বা জলবর্তী বা হাইড্রোট্রপিক চলন বলে। তাহলে উদ্ভিদের মূল সর্বদা জলের উৎসের দিকে বৃদ্ধি পায়। উদ্ভিদের যে মূল আছে সেটা জল এখানে যেমন কোনোখানে একটু জল থাকবে সেখানে উদ্ভিদ থাকবে, জলটা যে জলের উৎসের দিকে বৃদ্ধি পায়, তাহলে তাকে কি বলা হয় না অনুকূল জলবর্তী। অপরপক্ষে কাণ্ড সর্বদা জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়, তাই কাণ্ডকে প্রতিকূল জলবর্তী বলে। ঠিক আছে, এখানে এতটা লিখলে হয়ে যাবে তোমাদের। এরপর এখানে 3 নম্বর পয়েন্ট কি আছে না জিওট্রপিক চলন বা অভিকর্ষ বৃত্তি চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসারে হয় তখন তাকে অভিকর্ষ বৃত্তি বা অভিকর্ষবর্তী বা জিওট্রপিক চলন বলে। ঠিক আছে, উদ্ভিদের মূল সবসময় অভিকর্ষের টানে পৃথিবীর ভরকেন্দ্রের দিকে অগ্রসর হয়। ঠিক আছে, এই কারণে মূলকে অনুকূল অভিকর্ষবর্তী বলে। কাণ্ড মাটির
ওপরে পৃথিবীর ভরকেন্দ্রের বিপরীত দিকে বৃদ্ধি পায়, তাই কাণ্ডকে প্রতিকূল অভিকর্ষবর্তী বলে। দেখো এখানে সব কিছুই বোঝার আছে, বুঝতে গেলে তোমরা নিজেই গুছিয়ে লিখতে পারবে। আবার পার্শ্বীয় মূল পৃথিবীর ভরকেন্দ্রের সঙ্গে লম্বভাবে বৃদ্ধি পায়, তাই উদ্ভিদের পার্শ্বীয় মূলকে তির্যক ও অভিকর্ষবর্তী বলে। তাহলে এখানে যে একটা 5 নম্বর কোয়েশ্চেনের আনসার আমাদের হয়ে গেল যে ট্রপিক চলনের সংজ্ঞাসহ প্রকারভেদ আলোচনা করো। তাহলে ট্রপিক চলনের সংজ্ঞাটা আমরা আগের পেজে দেখলাম এবং এখানে সে 3টে ভাগ আমাদের প্রকারভেদে আলোচনা করা হয়ে গেল। তো এরপর দেখো এখানে আছে ন্যষ্টিক চলন বা ব্যাপ্তি চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত না হয়ে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে নিয়ন্ত্রিত হয়, তখন সেই প্রকার চলনকে ন্যষ্টিক চলন বা ব্যাপ্তি চলন বলে। দেখো এই চলন থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন আসতে পারে, এসিকিউ এমসিকিউ, ঠিক আছে। তো দেখো ন্যষ্টিক চলনেরও দুটি ভাগ এখানে আছে, দুটি না, এখানে ন্যষ্টিক চলনের 4 প্রকার ভাগ আছে, ঠিক আছে। প্রথমে কি আছে না ফোটোন্যষ্টিক বা আলোক ব্যাপ্তি চলন। উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন আলোকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ফোটোন্যষ্টিক চলন বা আলোক ব্যাপ্তি চলন বলে। তাহলে ফোটোন্যষ্টিক চলন দেখা যায় কোন কোন গাছে, দেখো পদ্ম আর সূর্যমুখী প্রভৃতি ফুলে আলোর তীব্রতায় ফোটে এবং কম আলোতে মুদে যায়, ঠিক আছে। আবার সন্ধ্যা মালতী জুঁই কম আলোতে ফোটে, আবার বেশি আলোতে অর্থাৎ দিনের বেলায় মুদে যায়। এখান থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেনই আসবে, তোমরা এগুলো ভালোভাবে পড়ো। এরপর আছে থার্মোন্যষ্টিক বা তাপব্যাপ্তি চলন। তাহলে দেখো ফোটোন্যষ্টিক চলন দেখা যায় পদ্ম আর সূর্যমুখীতে, তোমাদের এটা মনে রাখতে হবে ভালোভাবে। আবার থার্মোন্যষ্টিক চলনের সংজ্ঞা দেখো এখন আমাদের দেওয়া আছে, উদ্ভিদ অঙ্গের সঞ্চালন বা চলন যখন উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ধরনের চলনকে থার্মোন্যষ্টিক বা তাপব্যাপ্তি চলন বলে। দেখো থার্মোন্যষ্টিক চলন দেখা যায় কোন উদ্ভিদে না টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে আবার কম তাপে মুদে যায়, ঠিক আছে। তো থার্মোন্যষ্টিক চলন দেয় টিউলিপ ফুলে, ঠিক আছে। এরপর দেখো সিসমোন্যষ্টিক চলন বা স্পর্শব্যাপ্তি চলন। সিসমোন্যষ্টিক চলন তোমাদেরকে আমি আগেই বললাম যে দেখো লজ্জাবতী লতার পাতা স্পর্শ করা মাত্র পাতার পত্রগুলি নুয়ে পড়ে, তাহলে লজ্জাবতী লতার পাতায় সিসমোন্যষ্টিক চলন দেখা যায়, ঠিক আছে। আর এখানে সংজ্ঞা দেওয়া আছে স্পর্শ, ঘর্ষণ, আঘাত, বায়ুপ্রবাহ প্রভৃতি উদ্দীপকের তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে ন্যষ্টিক চলন দেখা যায় তাকে সিসমোন্যষ্টিক বা স্পর্শব্যাপী চলন বলে। আর এখানে শেষের পয়েন্টটি হলো কেমোন্যষ্টিক চলন বা রসায়ন ব্যাপ্তি। কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের যে সঞ্চালন বা চলন ঘটে তাকে কেমোন্যষ্টিক চলন বলে। তো দেখো এখানে কেমোন্যষ্টিক চলন দেখা যায় সূর্য শিশির উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে, ঠিক আছে। তাহলে সূর্য শিশির উদ্ভিদে দেখা যায় কেমোন্যষ্টিক চলন। ওকে, ক্লিয়ার। তো এরপর এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ না ট্যাকটিক চলন, ট্রপিক চলন ও ন্যষ্টিক চলনের পার্থক্য দেওয়া আছে। তো এই পার্থক্যগুলি তোমরা ভালোভাবে করবে, যে কোনো দুটির পার্থক্য আসতে পারে, যে ট্যাকটিক চলন বা ট্রপিক চলনের মধ্যে ট্যাকটিক চলন ও ট্রপিক চলনের মধ্যে পার্থক্য লেখো, বা ট্যাকটিক চলন ন্যষ্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো, বা ট্রপিক বা ন্যষ্টিক চলনের পার্থক্য লেখো। তো এখান থেকে তোমাদের পার্থক্য আসতে পারে, পার্থক্যগুলি তোমরা ভালোভাবে করে নেবে। তো দেখো এরপর নিচে আছে উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন। তাহলে এরপর উদ্ভিদের হরমোনগুলি নিয়ে আলোচনা করব আমি পরের ভিডিওতে। তো চলো এই ভিডিওতে এতটা পর্যন্তই থাকলো। তোমরা আমার ভিডিও অনুসারে ভালোভাবে খাতায় কোয়েশ্চেনগুলি তুলে ভালোভাবে পড়াশোনা করো এবং আগে যেগুলি আমি আলোচনা করলাম সেগুলি সমস্ত কোয়েশ্চেন আমি তোমাদেরকে এক্ষুনি শেয়ার করে দিচ্ছি। আর আমার চ্যানেলকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমাকে অবশ্যই সাপোর্ট করো যাতে তোমাদেরকে আমি এরকম ভিডিও আরও দিতে পারি। তো দেখো যেগুলি আমি আলোচনা করলাম সেখান থেকে সমস্ত কোয়েশ্চেন আমি খাতায় তুলে নিয়েছি। তো প্রথমে কি আছে না উদ্দীপক কী, এটা সংজ্ঞাটা তোমাদেরকে আমি আগেই বলেছি, খাতায় লিখে নেবে। এরপর আছে গমনে সক্ষম দুটি উদ্ভিদের নাম, এটাও তোমাদেরকে বললাম, ক্লামাইডোমানাস ও ভলভক্স। চলন কাকে বলে উদাহরণ দাও, গমন কাকে বলে উদাহরণ দাও, অর্থাৎ চলন গমনের সংজ্ঞা তোমাদেরকে করতে হবে। লজ্জাবতী লতার পাতায় কোন চলন দেখা যায়, এটা তোমাদেরকে বললাম, সিসমোন্যষ্টিক চলন। বঞ্চারাল উদ্ভিদে কোন চলন দেখা যায়, প্রকরণ চলন। উদ্ভিদের চলনকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি, এটাও তোমাদেরকে করতে হবে। ট্যাকটিক চলন কাকে বলে, ট্রপিক চলন কাকে বলে, প্রকারভেদ আলোচনা করো। তোমাদেরকে উদাহরণসহ এর প্রকারভেদ তোমাদেরকে বললাম, 5 নম্বরের কোয়েশ্চেন এটি আসতে পারে তোমাদের, এটা তোমরা ভালোভাবে খাতায় করে ভালোভাবে মুখস্থ করবে।
সুন্দরী গাছের শ্বাসমূলের কোন চলন দেখা যায়? দেখো তোমাদেরকে এটা আমি বুঝিয়ে দিচ্ছি। সুন্দরী গাছের শ্বাসমূল কি হয় না, এখানে যে গাছটা থাকে শ্বাসমূলগুলো উপর দিকে, সুন্দরী গাছের চারপাশে উপর দিকে তার শ্বাসমূলগুলো ওঠে। তাহলে এটা হচ্ছে প্রতিকূল ও অভিকর্ষবর্তী চলন। ঠিক আছে, তাহলে সুন্দরী গাছের শ্বাসমূলের চলন কী ধরনের না প্রতিকূল ও অভিকর্ষবর্তী চলন। পদ্ম, সূর্যমুখী প্রভৃতি ফুলে কী ধরনের চলন দেখা যায়? তো এটা তোমাদেরকে বললাম যে ফোটোনাস্টিক চলন দেখা যায়। টিউলিপ ফুলের পাতায় কি না থার্মোনাস্টিক চলন। 13 নম্বর কোয়েশ্চেন, তেঁতুল গাছের পাতায় কী ধরনের চলন দেখা যায়? ডট ডট করে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। তো তেঁতুল গাছের পাতায় নিকটিনাস্টিক চলন দেখা যায়। ঠিক আছে, আর সূর্যশিশির উদ্ভিদে কোন চলন দেখা যায় না ক্যামোনাস্টিক চলন। তো আমি তোমাদেরকে যতদূর আলোচনা করলাম তো সেখান থেকে এই কোয়েশ্চেনগুলি তোমরা ভালোভাবে করলেই সেই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে থেকো। আর পরের যে চ্যাপ্টারগুলি আছে সেগুলি আমি খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আমি তোমাদের কাছে আলোচনা করার জন্য আসছি।